আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শেখ মুজিব বিরোধিতার অন্তরালে আমার কি উদ্দেশ্য এটা একটু পরিষ্কার করবো আপনাদের কাছে। দেখেন, আমি যখন শেখ মুজিবের মানে বিরোধিতা শুরু করি তখন এর আগে আমি একটা ফেসবুক পোস্ট দিছিলাম। আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম বাংলা মুক্তিযুদ্ধের ইতিহাস বা হচ্ছে যে এর পরবর্তীতে আপনার ৭২ থেকে নিয়ে ৭৫ পর্যন্ত যে ইতিহাস আমি বা আজকে ২০২৫ পর্যন্ত আমাদের রাজনৈতিক যে জীবন বা আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব লিডারশিপ বা আমাদের দেশ পরিচালনায় যারা ছিলেন অ্যাকচুয়ালি কেউই দেশের দিকে খেয়াল করেন নাই। আপনার আমার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটার কাছে এটা কারো কাছে গুরুত্বপূর্ণ ছিল না, কোনো রাজনৈতিক ব্যক্তিদের কাছেই। খুব ছোট কিছু মানুষ আছে, সেটা আলাদা বলবো, কিন্তু আমি বড় আকারে বলতেছি। মোটা আকারে কোনো যোগ্য ব্যক্তি আমাদের দেশ চালায় নাই, যোগ্য দেশপ্রেমিক একই সাথে আমাদের দেশ চালায় নাই। ফলে আমাদের যে জীবনটা যে ফকিন্নি মার্কা জীবন, আমাদের পর্যাপ্ত খাবার নাই, আমার বয়স হয়ে গেছে ৩০ বছর, আমি বিয়ে করতে পারতেছি না, এটা এক ধরনের ফকিন্নি মার্কা জীবন। হ্যাঁ, তারপরে জীবনের নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই। হ্যাঁ, আমরা ম্যানার জানি না, হ্যাঁ, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, এই মানে দেখেন আমাদের ফকিন্নি হওয়াটা কিন্তু স্পষ্ট। আমরা মানি বা না মানি, আমরা যখন পৃথিবীর অন্য একটা দেশের মানুষের সাথে চলবো বা ইউরোপিয়ান একজন নাগরিকের সাথে আমি যখন আমাকে কম্পেয়ার করব, তখনই কিন্তু আমার দৈন্যতাটা ধরা পড়বে। হ্যাঁ, এবং এটা আমরা বুঝতেছি এখন, যেহেতু আমরা লক্ষ কোটি তরুণ দেশের বাহিরে আছি, আমরা পার্থক্যগুলো খুব ক্লিয়ার আমাদের কাছে। তো সেই জায়গা থেকে আমি একটা পোস্ট দিছিলাম, আমি বলছিলাম যে আল্লাহর কসম, আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু হইল রাজনীতিবিদরা, আমি এদের কাউকে ছাড়বো না। তো এখন আমি তো একে একে সবাইকে ধরবো। এখন শেখ মুজিব যেহেতু প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি ছিল, এবং ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা রাষ্ট্রকে কিভাবে শুরু করতেছেন, এটার ফাউন্ডেশনগুলো কিভাবে রাখতেছেন। তো সেই জন্য সে আগে আসছে, এই জন্য আমি তাকে দিয়ে শুরু করছি। কিন্তু আমি এখনো আল্লাহর কসম করে বলতেছি, আমি কাউকে ছাড়বো না। আমি যুক্তি প্রমাণের আলোকে, ঐতিহাসিক বিশ্লেষণের আলোকে যাকে যেই জায়গায় এটা আমি পাবো যে এই জায়গায় সে দেশের এই ক্ষতিটা করছে, এটা না করলেও পারতো, তখন কিন্তু আমি তাকে ধরবো। এটা যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দল, জামাত হোক, যদি সেটা প্রমাণিত হয়। এবং আমি ঐতিহাসিক যে বিশ্লেষণগুলো সেইগুলো পর্যালোচনা করার ক্ষেত্রে আমি ইবনে খালদুন, যিনি মোকদ্দমা ইবনে খালদুন লেখে সারা পৃথিবী ব্যাপী সমাদৃত, ওনার মূল নীতিগুলো ফলো করে আমি আলোচনা করার চেষ্টা করি। তারপরেও এগেইন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, এইটা কেউ ভালোভাবে লিখতে পারছে এটা বলা কঠিন হবে, এই জন্য যে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব কিন্তু বা হচ্ছে যে বাকশালের মাধ্যমে মিডিয়ার বাক স্বাধীনতা রোধ করছিলেন। আজকে ইভেন ৫৫ বছর পর তার মেয়ে যদি না মারা যাইতো, আমরা বিদেশে বৈশাও এই সাহসটা করতাম না। ঠিক আছে, মানে একটা ভয় পাইতাম, আমরা তো মানুষ। এর এর বড় প্রমাণ হইল ১৭ বছর আগে বিডিআর বিদ্রোহ হয়েছে, সেইটা এখন আমরা জানতে পারতেছি। অথচ হাসিনা থাকাকালীন আর্মি অফিসারের মতো লোক, এত পাওয়ারফুল শিক্ষিত লোক, তারা এইটা বিদেশে বৈশাও বলার সাহস পায় নাই। তাহলে এখান থেকে বোঝা যাইতেছে যে হাসিনা যে গুম খুন করছে, ডিজিএফআই এর ছেলে ৫-৬০০ আর্মি অফিসারের চাকরি খেয়ে দিছে, এটা এই মিডিয়ার যুগে মানব ইতিহাসে কখনো মিডিয়া এত এক্সপ্রেস হয় নাই। আজকে আমি ভিডিওটা করতেছি, এই আমেরিকা, কানাডা সব জায়গায় আমার ভিডিওটা চলে যেতেছে, এটা মানব ইতিহাসে কখনো হয় নাই। মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন। তো এইটা এখন হইতেছে, যার কারণে আমরা অনেক ঐতিহাসিক এবং আমাদের কাছে দলিল প্রমাণ তথ্য বিশ্লেষণ করার যে বিভিন্ন টুলস আছে, বিভিন্ন এআই টুলস আছে যেগুলো দিয়ে ক্রস চেক করা যায়, এইগুলো আগে কখনো ছিল না। ফলে সত্যটা ওই সময় লিপিবদ্ধ হওয়া অনেক কঠিন ছিল। তারপরও একে খন্দকার, আমি ওনার কথা কেন গুরুত্ব দিতেছি, কারণ উনি মুক্তিযুদ্ধে ছিলেন সরাসরি, আওয়ামী লীগের উনি কাছের মানুষ ছিলেন। তো উনি যে সত্যটা বলছেন, উনি শেখ মুজিবুরের প্রতি যে ওনার আস্থা ছিল এবং ওনার যে লেখার ভাষা, হয়তোবা আমার বলার ভাষাটা একটু ভিন্ন, আমি একটু স্বাধীন বেশি, কিন্তু উনি লেখার ক্ষেত্রে তো অতটা সত্যটা যে উনি প্রকাশ করছেন, উনি ভয়ে ভয়ে প্রকাশ করছেন, এবং এই বই লেখার কারণে ওনার কিন্তু ক্ষমা চাইতেও হয়েছে। তো আমার মনে হয় আমি বোঝাইতে পারছি যে আমি শেখ মুজিবের বিরোধিতা কেন করছি। এবার মূল কথায় আসি। এক ভাই আমাকে কমেন্ট করছেন, উনি বলছেন যে তোকে মনে রাখা হবে। আমি আমি তাকে বলছি, দেখেন, আমি তাকে বলতে চাই এই কথা যে দেখেন, আমাকে মনে রাখার চেয়ে গুরুত্বপূর্ণ হইল আপনি যে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে একটা দুর্বিষহ অবস্থায় আছেন, এটা কাদের কারণে আছেন তাদেরকে একটু চেনেন, তাহলে আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, দেখেন, আমাদের যে পলিটিক্যাল ডিসকাশন, এইটা হচ্ছে কি একপেশে হয়ে যায়। ঠিক আছে, আমি যখন শেখ মুজিবের সমালোচনা করতেছি তখন আমাকে অনেকে বলতেছে আপনি জামাতের লোক, গুপ্ত, এই সেই। দেখেন,
এইভাবে যদি আমরা ট্যাগিং করি, এবং দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের দেশে মুক্তিযুদ্ধের ক্রেডিট কে নিবে এটা নিয়ে মারামারি লাগছে। আওয়ামী লীগ নিতে চায়, বিএনপি নিতে চায় জিয়াউর রহমানের মাধ্যমে। আমরা ক্রেডিটের কারণে ক্রেডিট নেওয়ার ঠেলায় আমরা কিছু করতে পারি না। আমাদের জাতীয় সংসদ প্রতি মিনিটে লাখ লাখ টাকা যার বিল ওঠে, এখানে কি হয়? এখানে স্তুতি গাওয়া হয়, ওই রাজার দরবারে রাজার প্রশংসা করার মতো। এগুলি গণতন্ত্র না ভাই, এগুলো ডেমোক্রেসি না, এগুলো ওই আমরা রাজতন্ত্রের মধ্যেই আছি, পরিবারতন্ত্রের মধ্যেই আছি। তা আমার কাছে মনে হয় পলিটিক্যাল ডিসকাশনে একটা ন্যাচারাল অ্যাঙ্গেল ক্রিয়েট করা উচিত, নিরপেক্ষ আলোচনা হওয়া উচিত, এবং যার কারণে এই মানুষ কিন্তু টিভি টেলিভিশন টকশো এগুলো থেকে মুখ ফিরায় নিতেছে, কারণ ওইখানে দুইজনের নেওয়া হয়, দুই দলের পারপাস সার্ভ করে। তো এইটার কারণে বাস্তবতাটা কখনো কি হয় না, সামনে আসে না, এবং বাস্তবতা যদি সামনে না আসে তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। এই জন্য আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল ডিসকাশনে এই জিনিসটা খুব জরুরি, যে আমরা যেটা সত্য সেটা বের করার চেষ্টা করবো, তাহলে আমরা আগে বাড়তে পারবো। আমাদের একপেশে মনোভাব, যে কোনো দলের দিকে টানা, এটা আমি মনে করি আমাদের এই 50-55 বছরে আমরা যে পিছায় আছি জাতি হিসেবে, এটা আমাদের একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে। দেখেন আমাদের রাজনীতিবিদরা বিরোধিতার রাজনীতি করে, ঠিক আছে, আওয়ামী লীগ বিএনপির দোষ, বিএনপি আওয়ামী লীগের দোষ, কিন্তু রাষ্ট্রের মূল কাজ যেগুলি সেগুলি নিয়ে কিন্তু আমাদের রাজনীতিবিদরা লক্ষ্য করে না। দেখেন আমাদের এই 24টা যে নষ্ট হয়ে গেছে, এখনো নষ্ট হয়েছে বলে আমি মনে করি না। 24-এর অনেক ইম্প্যাক্ট আছে। 24-এর কারণে আমরা জানতে পারলাম যে বিডিআর বিদ্রোহের পিছনে কি ছিল। 24-এর কারণে মানুষ কথা বলতে শুরু করছে, মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করছে, কিন্তু 24টাকে কারা নষ্ট করলো এদেরকেও চিহ্নিত করে রাখা উচিত, ঠিক আছে। তো 24টাকে বিএনপি নষ্ট করলো, কিভাবে নষ্ট করলো সেটা আমরা সবাই জানি, এই যে মেয়রের ইশরাকের আন্দোলন, এইটা সেইটা। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি জরুরি কি ছিল? এইখানে জরুরি ছিল সর্বপ্রথম সেনাবাহিনীর বিন্যাস করা, সেনাবাহিনীর সংস্কার করা। এখনো পর্যন্ত যারা ডিজিএফআই এর সেলে মানুষকে খুন করছে, এই অফিসারগুলো বসে আছে হচ্ছে যে আপনার ওয়াকারের আন্ডারে, তারা এখনো চাকরিতে বহাল আছে, এবং যেই একজন খুনি তার ছেলেকে সোর্ড অফ অনার দেওয়া হয়েছে, তাকে তরবারি দেওয়া হয়েছে, মানে তাকে একজন শ্রেষ্ঠ ভবিষ্যৎ জেনারেল হিসেবে তাকে এখন থেকে মনোনীত করা হইতেছে। যাদেরকে সোর্ড দেওয়া হয়, তরবারি দেওয়া হয়, তার মানে এর র্যাঙ্ক ভালো হবে, এ ভবিষ্যতে দেশের সেনাবাহিনীর নেতৃত্ব দিবে। তো যেই জায়গায় জরুরি ছিল ভারতপন্থী বা হাসিনার বানানো সেনাবাহিনী, যারা 600 বন্দীকে আওয়ামী লীগের ভারতে পাচার করে দিয়েছে, ইনক্লুডিং ওবায়দুল কাদের কিন্তু প্রায় 1 মাস পরে দেশ থেকে ভাগছে, বা অনেকদিন পরে দেশ থেকে পালাইছে। তো এদেরকে তো আগে ছাঁটাই করা উচিত ছিল। আপনি যে বিএনপি নির্বাচন করতেছেন, আপনি ক্ষুধার্ত, আমরা জানি আপনি ক্ষুধার্ত, আপনি 16 বছর না খেয়েছিলেন, আপনি এখন চাঁদাবাজির মাধ্যমে কিছু খাইতেছেন, কিন্তু আপনি সেটাকে বড় আকারে খাওয়ার জন্য যে আপনি নির্বাচন চাইলেন, আপনি নির্বাচন চাইতে পারেন, এই অধিকার আপনার আছে, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা করাপ্টেড, তারা তো আপনার পারপাস সার্ভ করবে, কিন্তু আমি জনগণ হিসেবে আমার পারপাস তো তারা সার্ভ করবে না। তা আমাদের প্রথম কাজ ছিল, হওয়া উচিত ছিল এইটা, যে আর্মিকে রিফর্ম করা। আর্মির যারা হাসিনার কথায়, আমি এটা শুনছি এবং এটা সত্য, আমরা জানি, একটু স্মরণ করে দিতে চাই আপনার, হাসিনা ব্ল্যাক মানি দিত। ব্ল্যাক মানি কিভাবে দিত? হাসিনার কাছে ডাকতো, মানে ওই টাকার বান্ডিল দিত, টাকার বান্ডিল ছুঁড়ে মারতো এই যে জিয়াউল হাসান এদের কাছে, আর্মি অফিসারদের কাছে, আর এই টাকা দিয়া এদের ভাইদেরকেই, সৎ দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে গুম করত, তাদেরকে হত্যা করত। তো এই অফিসারগুলো এখনো চাকরি করতেছে। তো সর্বপ্রথম আমাদের যেটা উচিত ছিল, হ্যাঁ, ওয়াকার সাহেবের কথা বলে রাখি, ওয়াকার সাহেবের একটা দিক ভালো ছিল, দেখেন মানুষের ভালোটা স্বীকার করতে হবে এবং তার খারাপটা বলতে হবে। একটা জিনিস ভালো ছিল যে সে কম রক্তপাত ঘটাইছে, এবং হাসিনার মুখস্থ অনুসরণ না করে সে হাসিনাকে, হয়তো বা এটা ভারতের পরামর্শ ছিল কিনা জানি না, বা তার পরামর্শ হইতে পারে, হাসিনাকে সেফলি সে বের করে দিছে। তো বের করে দেওয়ার পরে সে ক্ষমতা দেশের রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনা করে একটা সেটেলমেন্ট করছে, এটা তার ভালো দিক ছিল অবশ্যই, যে শেষ মুহূর্ত পর্যন্ত সে মানুষকে হত্যা করেনি, সে আগে হত্যা করছে। তো তারও উচিত ছিল, যেহেতু সে হাসিনার দোসর, সসম্মানে তার দায়িত্ব থেকে সরে যাওয়া, অপরাধবোধ কাজ করা উচিত ছিল, অথবা তাকে সসম্মানে বিদেশে পাঠায় দিয়া তার থেকে দায়িত্ব নেওয়া একজন দেশপ্রেমিক জেনারেল নিয়োগ দেওয়া উচিত ছিল আমাদের প্রথম কাজ। তারপরে সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত অফিসারগুলোকে জেলে ঢুকানো, তারপরে পুলিশে, র্যাবে, যে প্রত্যেকটা বাহিনীতে বড় বড় বাহিনীর প্রধানগুলি, বিজিবির প্রধান, পুলিশের প্রধান, এগুলোরে ছাঁটাই করা উচিত ছিল, কারণ এগুলোর সবগুলি হাসিনার নিয়োগ দেওয়া, এবং হাসিনাকে যারা
বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডে যারা হাসিনাকে সাহায্য করছে তাদের প্রত্যেককে হাসিনা মিনিমাম জেনারেল পর্যন্ত বানাইছে, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। সেনাপ্রধান তো সবাইকে বানানো যায় না, কিন্তু তার প্রত্যেককেই সে অন্তত মানে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত সে মানে তার হাসিনার এই একটা নীতি আছে, তার যারা পারপাস সার্ভ করে তাদেরকে কিন্তু সে মনে রাখছে। হ্যাঁ, তার বাপ যাদেরকে করছিল তাদেরকে সে মনে রাখছে। তো যেটা বলছিলাম যে এইটা ছিল আমাদের প্রথম কাজ, যারা আমাদের নির্বাচনের দিন পাহারা দিবে তাদেরকে আগে ঠিক করা উচিত ছিল। তারপর তাইলে নির্বাচনের মধ্যে মানুষ মারা যাইতো না, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এখন যেই বাহিনী হাসিনার রাইখা যাওয়া, এটা দিয়ে নির্বাচন হইলে অবশ্যই এখানে কিছু একটা ঘটনা ঘটবে এবং তারা বিএনপির দিকেই সাপোর্ট করবে, কারণ বিএনপি অলরেডি তারা এটা প্রমাণ করছে যে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা যে কোনো প্রস্তাবে, ভারতের প্রস্তাবে রাজি, সেনাপ্রধানের প্রস্তাবে রাজি, এবং সেনাপ্রধানও জানে যে বিএনপি আসলে তারা কিছু করবে না। তো এই ধরনের যদি মানে লিয়াজু মেনটেন করা হয়ে যায় জায়গায় জায়গায়, তাহলে আসলে আমরা আবার পিছিয়ে পড়বো। তাই আমার মতে এখন উচিত হলে এই মুহূর্তে ইউনূস সাহেবকে আমরা যেহেতু দায়িত্ব দিয়েছিলাম, দেশের মানুষ যেহেতু তার উপরে আস্থা রাখছিল এবং তার গল্পে মানুষ মোহিত হয়েছিল, সে যেহেতু রাজনীতিবিদদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে, সে যেহেতু বাহিনীগুলোর সংস্কার করতে পারে নাই, তার পদত্যাগ করা উচিত এই মুহূর্তে। এবং দেশের উচিত আরেকজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের থেকে যেগুলি দুর্নীতিবাজ, আসিফ নজরুল সহ আরো যারা আছে, এদেরকে পদত্যাগ করে আরো কিছু অ্যাড করার পরে সেনাবাহিনী সংস্কার করা, তারপরে নির্বাচন দেওয়া। কারণ আমরা গরিব মানুষ, ফকিন্নি, নির্বাচনে খেয়ে আসলো গেল, এটা দিয়ে আমাদের কিছু আসা যাবে না। আমাদের দেশে জিনিসপত্রের দাম বেশি থাকবে, আমরা না খায় থাকবো। ফলে নির্বাচন, যারা আমাদেরকে লুট করতে চায়, যারা আমাদেরকে রাজ করতে চায়, তাদের কথাকে গুরুত্ব দেওয়ার আসলে কিছু নাই। তা আমার একজন মানুষ পছন্দের আছে, তিনি হলেন মাহমুদুর রহমান, যিনি এই কথা স্পষ্ট বলছিলেন যে বাংলাদেশের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, সবগুলি হলো দিল্লির কুকুর। তাকে এমন সময় সে এই কথাটা বলছে যখন তার শরীর থেকে রক্ত গড়ায় পড়তেছে। তো এমন মানুষদেরকে আমরা মানে উপদেষ্টা পরিষদে জায়গা দিতে পারিনি, যার খেসারত আমাদেরকে এখন দিতে হইতেছে। এবং যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিল। তা আমার মনে হয় ইউনূস সাহেবকে সসম্মানে তাকে দায়িত্ব থেকে সরাই দেওয়া উচিত এবং এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত। দেখেন, বিপ্লবের পরে কিন্তু সুশীল লোক দিয়ে কাজ হয় না, বিপ্লবের পরে সার প্রকৃতির লোক লাগে, সার। এই যে নেপোলিয়ন বোনাপার্ট, সে কিন্তু ফরাসি বিপ্লবের পরে ক্ষমতায় আসছিল এবং এমন একটা লোক, সে পুরো পৃথিবীকে তছনছ করে ফেলেছে। ইংল্যান্ডের সাথে যুদ্ধ করছে, ওইদিকে মিশর পর্যন্ত দখল করে ফেলছে, ইউরোপের পুরো তছনছ করে ফেলাইছে এবং মানুষও এমন লিডারই চাইছিল। তো আমাদের এরকম একটা ডেসপারেট লিডারশিপ দরকার ছিল, যেইটা অন্যায়ের বিরুদ্ধে কোনো রকম মানে ভয় পাইতো না, কোনো রকম পানিশমেন্ট করতে যারা ভয় পাইতো না, এমন মানুষই আসলে আমাদের দরকার ছিল। এখনো সময় আছে, এখনো রাজনীতি হয় নাই, দেখেন মানে নির্বাচন হয়নি। দেখেন, আমি যে এইসব বিষয়ে কথা বলতেছি, অনেকের কাছে আমার এই কথা বলাটা অস্বাভাবিক মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এই মুহূর্তে কথাগুলি বলা জরুরি। আমি যতটুকু পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা বুঝি, দেখি, এবং আমার জাতির সাথে অন্য জাতির যে পার্থক্যগুলো, এগুলোর মূল কারণগুলো আমার কাছে যেহেতু স্পষ্ট হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটুকু উপকারে আসবে, তবে আমার মূল দর্শক হচ্ছে তরুণ শ্রোতারা, তরুণ শ্রেণী, যারা বুদ্ধিমান, যারা মেধাবী, যারা দেশকে ভালোবাসে, যারা এই হাসিনার 17 বছরের জুলুমের বিরুদ্ধে যারা রাস্তায় দাঁড়াইছিল, এবং সেই সমস্ত শিশু, মায়ের কোলে যার পেটে গুলি লাগছে, যে শহীদ হয়েছে, তারাই আসলে আমার অনুপ্রেরণা, তারাই আমাকে বাধ্য করছে কথা বলতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।